কে রাজাকারের বাচ্চা বলা হলো 16 তারিখে যখন আবু সাইদ শহীদ হয়। আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে গ্রাজুয়েশন শেষ করেছি। আমি জুলাই 2024-এর একজন আহত যোদ্ধা। আমি আমার এক চোখে দৃষ্টি হারিয়েছি। এই আন্দোলনে আমি একজন চাকরি প্রার্থী হিসেবে প্রথমে অংশগ্রহণ করি। যখন 18 সালের যে পরিপত্র, কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্র যখন 24-এ বাতিল করা হলো, হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করা হলো, তো সেই পরিপত্র বাতিলের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামলাম। শুরুতে লাইব্রেরি থেকে আমরা একটা মিছিল বের করি পরিপত্র বাতিলের বিরুদ্ধে। তো এরপরে মিছিলটা যখন আমি মিছিলটা দেখে আমার মনে হলো যে এই পরিপত্র বাতিল আসলে টিকবে না, কোটা সংস্কার হবেই। তো আমাদের আন্দোলনটা আসলে শুরু হয় 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আন্দোলনটাকে আমি একটা ফেজে ধরবো, কারণ তখন আমাদের আন্দোলনটা ছিল শুধুই কোটা সংস্কার নিয়ে। তো কোটা সংস্কার ছিল 14 জুলাই পর্যন্ত। প্রতিটা আন্দোলনে আমি গেছি। 1 জুলাই থেকে আন্দোলনে আমাদের কয়েকটা ধরন মানে নাম দিয়েছিলাম আমরা আন্দোলনকে, কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড। তো এই আন্দোলনগুলোতে আমি যখন ছিলাম, মানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তো 14 জুলাই পর্যন্ত আমাদের আন্দোলনটা ছিল শুধুই কোটা সংস্কার। কিন্তু 14 জুলাই যখন আমরা সারাদিন আন্দোলন করে হলে ফিরলাম, তো আমাদের ইচ্ছা মানে আমাদের একটা আশা ছিল যে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সংবাদ সম্মেলন করবে, তখন হয়তো একটা সমাধান দেবে। তো তখন যখন আমাদেরকে রাজাকারের বাচ্চা বলা হলো, এই যে আমাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ বা ক্ষোভে ফেটে পড়া, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই যে অ্যাকনোলেজ করা যে হ্যাঁ আমি রাজাকার, তো কি করবো। তো সেইখান থেকে আসলে আমাদের প্রথম ক্ষোভের বহিঃপ্রকাশটা হয় বা বিক্ষুব্ধ হই আমরা। এরপরে 15 জুলাই যখন আমাদের বোনদের উপরে হামলা করা হয়, আমাদের ভাইদের আহত করা হয়, আমরা এরপরে সারা দেশে সর্বাত্মক আন্দোলন শুরু হয়। 16 তারিখে যখন আবু সাইদ শহীদ হয় এবং আরো 6 জন শহীদ হয়, আবু সাইদের ভিডিওটা সারা দেশে একটা অন্যরকম ঢেউয়ের সৃষ্টি করে। তো 18 জুলাই যখন আমরা ব্রাক ইউনিভার্সিটির সাথে আন্দোলনে ছিলাম বিকেলের দিকে, তো ওই সময় পুলিশ আমাদেরকে টার্গেট করে গুলি করে। খুব ক্লোজ রেঞ্জ থেকে আমাকে গুলি করে, প্রায় 100 ফিটের মতো হবে। ওই এপিবিএন পুলিশ যখন আমাকে গুলি করে, আমার শরীরে 86টার মতো ছড়া গুলি লাগে। পরবর্তীতে আমি গুনতে পারছি। আমার চোখে 2টা ঢুকে, চোখে ঢুকলে পরে আমি চোখে হাত দিয়ে দৌড় দিই। তো এরপরে আমাকে রিক্সায় করে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে আসে একটা অপরিচিত ভাই। ওইখান থেকে প্রাথমিক ড্রেসিং করে আমাকে ঢাকা মেডিকেলে পাঠায় দেয়। ঢাকা মেডিকেলের অবস্থা মানে খুবই ভয়াবহ ছিল ওই দিন। মানে আমার মনে হচ্ছিল আমি গাজার কোনো হাসপাতালে আসছি। তো ওইখানে আমাকে সিটি স্ক্যান করায়, এক্সরে করে। তো সিটি স্ক্যান একটা জিনিস বলে যে আমার চোখে কিছু নাই। তো এই ব্যাপারটা আমার মানে আমার চোখের জন্য খুবই ক্ষতি করে, কারণ ওই সময় আসলে আমার চোখে 2টা ছড়াগুলি এখনো আছে সেটা। তো এরপরে আমি পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে যখন আমাকে বাসায় চলে যেতে বলে, ওষুধ টষুধ দিয়ে বাসায় পাঠায় দেয়। যখন আমি পরের দিন গোসল করি, চোখে পানি দেই, এরপরে হচ্ছে আমার চোখ একেবারে অন্ধকার হয়ে যায়। তারপরে আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গা দৌড়াদৌড়ি করছি ওই কারফিউর মধ্যে। তো আমার প্রথম অপারেশনটা হয় আমার চোখে 28 জুলাই এই ফার্মগেটের ইস্পাহানি আই হাসপাতালে। তো ইস্পাহানি আই হাসপাতালে যখন আমার অপারেশনটা হয়, তারা প্রায় ঘন্টা 2 অপারেশনে করে, কিন্তু কোনোভাবে আমার বুলেট দুইটা ছড়াগুলি বের করতে পারে না, এবং আমার চোখেরও ভীষণে কোনো উন্নতি হয় না। এরপরে আমার আরও 2বার অপারেশন হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞানে। তো সেখানেও তারা খুব চেষ্টা করছে, কোনোভাবেই ঠিক হয় নাই। বিদেশি ডাক্তাররাও দেখছে, সরকারি উদ্যোগে যে ডাক্তাররা আসছিলেন তারাও দেখছে, সিঙ্গাপুরের ডাক্তাররাও দেখছে, কোনোভাবে এটা ঠিক হয় নাই। তো এখন চিকিৎসা আসলে 5 আগস্টের আগ পর্যন্ত তো দেশের যে অবস্থা ছিল, সম্পূর্ণ পরিবারের খরচই চলতে হয়েছে চিকিৎসা। এর পরবর্তীতে যখন এই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করে, তখন আমাদের চিকিৎসাটা মোটামুটি ফ্রিতেই হচ্ছে তারপর থেকে। আর সহায়তা বলতে জুলাই ফাউন্ডেশন থেকে পাইছি, আর সরকার থেকেও দিছে। এখন আমাদের সামনে নাকি ভাতা দিবে, এখনো সে ভাতা দেওয়ার কথা মার্চ মাসে, এখনো দিচ্ছে না। যাই হোক, এখন কবে দিবে বলা যাচ্ছে না। আর আমার ব্যক্তিগত জীবন বলতে, আমি আসলে চাকরি প্রার্থী হিসেবে আন্দোলনে গেছিলাম, কিন্তু এখন আমি তো আসলে সেই কোটা সংস্কার হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি আর চাকরি জীবনে বা চাকরির প্রস্তুতির জীবনে ফিরতে পারিনি, কারণ আমার লিখতে পড়তে খুবই অসুবিধা হয়। এখন আসলে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার কি আমি নিজেও এখনো ঠিক করতে পারিনি। তবে ক্যারিয়ার যেটাই হোক, ভবিষ্যতে যে কোনো যৌক্তিক আন্দোলন সংগ্রামে আমি ইনশাল্লাহ সামনে থেকে নেতৃত্ব দেব।
আমার তো আসলে চলতে ফিরতে বেশ অসুবিধা হয়, কারণ আগে তো দুই চোখে দেখতাম, এখন তো এক চোখে দেখি। যে জন্য দেখা যায় উঁচু নিচু টের পাই না, কোনো কিছু ডিটেক্ট করতে অসুবিধা হয়, লিখতে অসুবিধা হয়। তারপরে আমি খেলাধুলা করতে পারি না, কারণ আমি সূক্ষ্মভাবে কোনো কিছু ডিটেক্ট করতে পারি না। কোনো পার্থক্যটা বুঝতে, উঁচু নিচু বা কতটুকু দূরত্ব, এসব পার্থক্যটা আমি বুঝতে পারি না। আর ফ্যামিলি তো আসলে যেটা হয়, ফ্যামিলির একটা খারাপ লাগা আছে, কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছি। তাদের একটাই আক্ষেপ যে আমি চাকরি প্রার্থী ছিলাম, বিসিএস এর রিটেন দিছি, প্রিলি দিছি। তো সেটা, ওই ক্যারিয়ারটা যেমন নষ্ট হয়ে গেল, এটা নিয়ে আসলে পরিবারের খুব একটা খারাপ লাগা আছে। কারণ আমি পরিবারের সবার ছোট, একমাত্র ঢাকা ইউনিভার্সিটি, তো আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল যে ছেলে একদিন ক্যাডার হবে, কিন্তু সেটা আর আসলে হয়ে উঠলো না। আসলে আমার একার তো না, সারা দেশের শত শত মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, দৃষ্টি হারাইছে। তো এই যে যাদের জন্য আসলে আমার ভাইরা শহীদ হলো, আমাদের এই অবস্থা, আসলে তাদের বিচার, একটা বিচারে আসলে ওদের ওদের শাস্তি হওয়ার মতো না। শুধু বিচার না, ওদেরকে একেবারে টোটালি সামাজিকভাবে বয়কট করে, ওদের অধ্যায়টা বাংলাদেশ থেকে শেষ করে দেওয়াটাই হচ্ছে, আমি মনে করি এই আন্দোলনের সার্থকতা, বা শহীদদের রক্তে আহতদের এই বর্তমান পরিস্থিতি, বা তাদের জীবনের যে সাফারিংস, এগুলোর কমপ্লিট সলিউশনটা হচ্ছে একেবারে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে টোটাল ওদেরকে নিশ্চিহ্ন করে দেয়া।